এক প্লেট ভাতের আশায় 12 বছর বয়সে চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। কিন্তু তারা কখনো এটা বলতো না। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার উপরের আকাশটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্ত মাংসের আপন চাচা রাতারাতি কেমন যেন পর হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি কদিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মা আর আমার জীবনের কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু। ক্ষুধা জিনিসটা বড় বালাই। 12 বছরের একটা বাচ্চার পেট তো আর বোঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই। সকাল থেকে পেটে একটা দানা পানি পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চোচো করতো, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে আমার একটা চেনা বাহানা ছিল, টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি ঘরে রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলতো আর আমি এক কোণে গুটিসুটি মেরে বসে থাকতাম। আমার চোখ টিভির পর্দায় থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পরে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিলে সাজানো হবে। একটু পরে চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচা তো ভাইরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাতের সাথে মাছের ঝোল। তারা আমার সামনে আয়েশ করে খাবার খেতেন। চিবানোর শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটি বারের জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। না, তারা কেউ কোনোদিন এই কথাটি বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে কখনো থুতু গিলতাম আর মনে মনে ভাবতাম, কেউ একজন অন্তত ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত, তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা একদলা ভাতও বাড়িয়ে দিত না। যখন বুঝলাম আর কোনো আশা নেই, তখন তীব্র এক মন খারাপ আর চোখে জল নিয়ে গুটিসুটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় এসে বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতেন সকালবেলা। দুপুর গড়িয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, মা কখন ফিরবে। মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচলে করে বা কোনো বাটিতে করে মানুষের বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে একটা লুকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন আর আমি গোগ্রাসে তা গিলতাম। এর মধ্যে মাঝে মাঝে একটু আনন্দের আলো আসতো। আমাদের বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলে ডাকতেন, সোহান এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো এই পৃথিবীতে মা ছাড়া আমিও বোধহয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরই ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাগটুকুও চিরতরে বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে থাকে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতে আমি আর মায়ের উপর পুরো বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। কেউ 20 টাকা দেয়, কেউ খুশি হয়ে দুটো ভাত খেতে দেয়। এভাবেই আমাদের মা ছেলে টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মধ্যে আমি কৈশোর পার করে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠেছি। ঠিক এইরকম এক সময়ে সেদিন দুপুর বেলায় চাচার বাড়িতে এক বিশাল শোরগোল। শহর থেকে চাচির বড় বোন আর স্বামী তাদের ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছেন। ধনী আত্মীয়, তাই চাচার বাড়িতে এলাহি কাণ্ড। বাজার থেকে রুই মাছ, খাসির মাংস, পোলায়ের চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, ঘরে মেহমান আসছে, একলা হাতে এত সব রান্ধন পারতাছি না, একটু আইসা হাত লাগাও তো। মা আমার চিরকালই সরল আর পরোপকারী। চাচির ডাক শুনে মা নিজের ঘরের কাজ ফেলে মুখে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচার রান্নাঘরে। মা পোলাও চড়ালেন, খাসির মাংস কষাতে লাগলেন। মাংস কষানোর সেই স্বর্গীয় সুবাস আমাদের ঘর পর্যন্ত চলে আসছিল। রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করছেন আর সুস্বাদু সব পদ রান্না করছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে মনে এক চিলতে আশার আলো জাগলো। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে এত ভালো ভালো রান্না করছে, চাচি নিশ্চয়ই খুশি হয়ে আজ আমাদের মা ছেলেকেও একটু খেতে দেবে। অন্তত মেহমানরা খাওয়ার পর আমার আর মায়ের পাতেও একটু মাংস পোলাও জুটবে। টানা কয়েকদিন ধরে ভালো কোনো খাবার পেটে পড়েনি। খাসির মাংসের সেই সুবাসে আমার জিভে জল চলে এলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপে টিপে রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরে মেহমানদের সাথে কথা বলতে ব্যস্ত। মা একা একা মাংসের ডেকচি নাড়ছেন। আমি চুপি চুপি রান্নাঘরের ভেতরে ঢুকে মায়ের শাড়ির আঁচল টানলাম। ফিস ফিস করে বললাম, আম্মা আমার এক টুকরো মাংস দেও না এখান থেকে, খুব ক্ষুধা লাগছে আম্মা, একটুখানি দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। মা হড়বড় করে চারপাশটা দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন। হাই হাই বাজান, এগুলো বলিস না এখন, তোর চাচি যদি দেখে তুই
এখান থেকে মাংস খাচ্ছিস তাহলে আর রেহাই থাকবে না, আমাদের পিঠের চামড়া তুলে নেবে, যা এখান থেকে পরে দেখবো। কিন্তু ক্ষুধার্ত 12-13 বছরের জেদের কাছে তখন মায়ের ভয় হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেকচির পাশে একটা বাটিতে কষানো মাংসের কয়েকটা টুকরো রাখা ছিল মেহমানদের দেওয়ার জন্য। আমি মায়ের চোখের তোয়াক্কা না করে লোভ সামলাতে না পেরে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে একটা বড় টুকরো মাংস তুলে নিলাম। মা না করে উঠার আগে আমি সেই গরম মাংসের টুকরোটা মুখে পুরে দিলাম। মাংসের স্বাদটা জিবায় লাগার সাথে সাথে আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি, কিন্তু সেই সুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না চোরের রাস্তা না বানাইছে। হঠাৎ দরজার গোড়া থেকে এক তীক্ষ্ণ চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্ত সময় নষ্ট না করে রান্নাঘরে ঢুকে আমার হাতটা ঝটকা মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, চোরের ঘরের চোর যেমন মা তেমন তার পোলা, নিজে তো চোর, এখন পোলারও চুরি করে মাংস খাওয়ানো শিখাইতাছে। মানুষের বাড়ির মেহমানের খাবার চুরি করতে তো গো লজ্জা করে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আপা আমার পোলাটারে বইকেন না, ও ছোট মানুষ, লোভ সামলাতে পারে নাই, ও চুরি করে নাই আপা। কিন্তু চাচি তখন থামার পাত্র নন। তিনি উঠোনে গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই আইসা দেখে যাও, চোরের মা ছেলেকে চুরি করে মাংস খাওয়াচ্ছে। এদের ঘরে আশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। মুখের ভেতর সেই মাংসের টুকরোটা তখন আমার কাছে বিষের মতো লাগছিল। আমার চোখের সামনে আমার মায়ের আঁচলটা অপমানে কাঁপতে লাগলো। চাচির সেই বিষাক্ত চিৎকার আর অপমানের তীরগুলো সেদিন শুধু আমার কানে নয়, সোজা এসে লেগেছিল 12-13 বছরের একটা বাচ্চার কলিজায়। মুখের ভেতর থাকা মাংসের অমৃত টুকরোটা মুহূর্তের মধ্যে যেন কয়লার মতো তেতো আর বিষাক্ত হয়ে গেল। আমি গিলতেও পারছিলাম না, ফেলতেও পারছিলাম না। চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছিল। চাচা আর মেহমানরা যখন উঠোনে এসে আমাদের দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিল, তখন মনে হচ্ছিল মাটি দুভাগ হয়ে যাক আর আমি তাতে চোর সেজে চিরতরে হারিয়ে যাই। মা সেদিন চাচির পায়ে ধরতে বাকি রেখেছিলেন, কিন্তু তার মন গলেনি। মেহমানদের সামনে আমাদের চোর অপবাদ দিয়ে মায়ের হাতের রান্না করা সেই পোলাও মাংস তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমাদের কপালে জোটেনি। উল্টো ধাক্কা দিয়ে আমাদের উঠোন থেকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন বিকেলে নিজের ভাঙা ঘরের মেঝেতে শুয়ে ছটফট করতে করতে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, এই দুনিয়ায় অভাবের চেয়ে বড় কোনো পাপ নেই, আর গরিবদের আত্মসম্মান বলতে কিচ্ছু থাকতে